দিনটিকে বড় অলক্ষণে মনে হচ্ছে পদ্মজার। সকালে উঠে দেখে লাল মুরগিটা একটি বাচ্চা নেই। নিশ্চয়ই শেয়ালের কারবার। রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি। আর এখন চোখে পড়ল দেয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিলেন। গ্রামের খুব কম লোকেরই হাত ঘড়ি পরে। দেয়াল ঘড়ি হাতে গোনা ২-৩ জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে চেয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল। পূর্ণা প্রেমা দুপুরে খাবার খেয়েই ঘুমিয়ে পড়েছে। আর আম্মা পদ্মজার পাশের ঘরে উঁকি দিয়ে দেখে হেমলতা মনোযোগ সহকারে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আটপাড়ায় একটি মাত্র তিনিই সেলাই কাজ করেন। প্রতিটি ঘরে কারো না কারো পরার তার সেলাই করা জামা আছে। লুকিয়ে দেখছিস কেন? ঘরে আয়, হঠাৎ বললেন হেমলতা। পদ্মজা লজ্জা পেয়ে, না আম্মা, কাজ আছে। হেমলতা জগ বাড়িয়ে দিয়ে বললেন, পানি ভরে নিয়ে আয়। জগ হাতে নিয়ে পদ্মজা বলল, ছদকা কোনো মুরগিয়া দেবে? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই সদকা দিবেন বলে মনস্থির করেছেন। দুঃস্বপ্ন দেখলেই তিনি ভীষণ অস্থির হয়ে পড়েন। গরিব দুঃখীদের সদকা দেওয়ার পরই স্বস্তি পান। তার পূর্ণাঙ্গ বিশ্বাস, গরিব মিসকিনদের দান করলে তাদের দোয়ার বিপদ কেটে যায়। সাদা মোরগটা মুন্না এসেছে? না, প্রতিদিন বিকালবেলা পানি দিয়ে আসে, একটু পরেই আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপাড় থেকে পানি নিয়ে আসে। আছরের আজানের সঙ্গে সঙ্গে মোড়ল বাড়ির কল থেকে পানি নিতে আসে মুন্না। গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা যে কটা পরিবার সচ্ছল বিদ্যমান, শুধু তাদের বাড়িতেই টিউবওয়েল আছে। পুরো আটপাড়ার টিউবওয়েল মাত্র ৫টা। পদ্মজাতের টিউবওয়েলের পানি নিতে প্রতিদিন অনেকে আসে, তার মধ্যে একজন মুন্না। বয়স বেশি নয়, মাত্র ১০। মা-হারা ছেলেটি পঙ্গু, বাবা সদরে বসে ভিক্ষা করে। মুন্নাকে দেখে রাখার বা যত্ন করার কেউ নেই। এখানে ওখানে ঘুরে বেড়ায়, কারো মায়া হলে একবেলা দুমুঠো খেতে দেয়। পদ্মজা মোড়ক নিয়ে কলপাড়ে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে যেতেই ঘাটে দেখতে পেল ছেলেটাকে। ডাকলো, এই মুন্না। মুন্না ফিরে তাকালো। পদ্মজার হাতে সাদা মোড়ক দেখেই খুশিতে জ্বলজ্বল করে ওঠে তার চোখ দুটো। পদ্মজা না বললেও সে বুঝে গেল আজ সদকা পাবে। দাঁত কেলিয়ে হেসে দ্রুত পায়ে এগিয়ে এলো মুন্না। হাসছিস কেন? এই নে মোড়ক, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না খুশিতে গদগদ হয়ে মোড়কটাকে ২ হাতে জড়িয়ে ধরল। কি সুন্দর মুন্নার হাসি! তার খুশিতে পদ্মজাও খুশি হলো। বলল, খুব খুশি? হ, আমাদের জন্য দোয়া করবি। করবাম আপা। আচার খাবি? হ, খাইবাম। ছোট খাবারে ছেলেটার নায়া নাই, সে সব খায়। পদ্মজা আবার হাসল। খাওয়ার কথা শুনলেই পেটুক মুন্নার চোখ চকচক করে ওঠে। আচার নিয়ে আসে পদ্মজা। মুন্নার সঙ্গে খাটে সিঁড়িতে বসে আরাম করে দুজন আচার খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা, তুমি খুব ভালো। তাই? হ, বড় হইয়া আমি তোমারে বিয়া করবাম। পদ্মজা বিষম খেল। দ্রুত এদিক সেদিক তাকিয়ে দেখল কেউ শুনল নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। শব্দটি শুনলেই লজ্জায় লাল হয়ে যায় সে, অন্তর কাঁপে। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করে, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এসব, যা বাড়ি যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতরে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখে হেমলতা রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না।
হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন, ঘরে একটা, আবার রান্নাঘরে আরেকটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার। তাই বিকেলে রাতের রান্না সেরে ফেলে তিনি। পদ্মজা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, আম্মা, আমি রাঁধি? লাগবে না, সাহায্য করো শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো কি কাজ করা যায়, কিন্তু এমন কিছু পেল না যেটা করা যায়। কোনো সাহায্য প্রয়োজন নেই তো। হেমলতা বললেন, লাউ নিয়ে আয়। লাহারি ঘর থেকে? লাহারি ঘরে নেই, ছিঁড়ে নিয়ে আয়। পদ্মজা এমন ভাবে ছুটে যায় যেন মায়ের আদেশ নয়, চাঁদ পেয়েছে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙা সহ নানান ধরনের সবজি মেলা বাড়ির চারপাশে। পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষার হাওয়াতে জোঁকের উপদ্রব বেড়েছে, অবশ্য জোঁকের ভয় নেই তার। পদ্মজার গমনপথের দিকে ঝিম মেরে কতক্ষণ চেয়ে রইলেন হেমলতা। মেয়েটাকে দেখলে মাঝে মধ্যে মনে হয় বিষণ্ণতায় ভরে ওঠে। বুকের ভেতর কিসের যেন অস্থিরতা অনুভব হয়। যুক্তিহীন কিছু চিন্তা ঘুরে বেড়ায় মস্তিষ্ক জুড়ে। পদ্মজার চুল দেখলেই মনে হয়, এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কালো রাত। পদ্মজার ছিমছাম গরনে দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয়, এ দেহ পদ্মজার যন্ত্রণা। পদ্মজার ওষ্ঠদ্বয়ে নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয়, পদ্মজা এক জীবনে কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিয়ে পারে না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হলো? জন্ম, মৃত্যু, বিয়ে, এ তিনের উপর কারো হাত থাকে না। যদি থাকতো, হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না, কিংবা পদ্মজার মতো রূপসীর জন্মও দিতেন না। ভুলেও আল্লাহর কাছে রূপসী মেয়ে চাইতেন না। হেমলতার বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজের আজান আদায় করে তিন বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমোতে চায়। হেমলতা মারের ভয়ে পড়ে, সে ঝিমোচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্তি হন, প্রেমার তো পড়া হচ্ছেই না, সেই সঙ্গে পদ্মজা আর পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা, ঘুমাচ্ছিস কেন? ঠিক হচ্ছে না, পড়। আচম্বিত ধমকে চমকে উঠল প্রেমা। তাড়াতাড়ি পড়া শুরু করলো চোখ খুলে। হেমলতা কিছুক্ষণ প্রেমাকে পর্যবেক্ষণ করে স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হয়, পর মুহূর্তেই খুশি হয়ে ছুটে যায় ঘরে। পূর্ণার মুখ ভার করে ফেলল। তার তো পড়তে ইচ্ছে করে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেয় না। হয়তো ছোটবেলায় ছাড় দিতেন, মনে নেই। সে আবার সবকিছু খুব দ্রুতই ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে মনে থাকে। পদ্মজা অবশ্য সবকিছু স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাত ঝাঁকি, জাল আর বড়শি নিয়ে মোর্শেদ বাড়িতে ঢুকলেন। কাঁধে পাটের ব্যাগ ঝোলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি বাড়ি ফিরলেন, পূর্ণা ও প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থ সংকটের জন্য হেমলতা খুব কম মাছ কেনেন। মোর্শেদ যতদিন বাড়িতে থাকেন, ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ কিছু বলার আগেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে উঠানে আসে। তিনি কাঁধের ব্যাগ উল্টে ধরলেন গামলার উপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি লেগে যায়। হেমলতা মনে মনে ভারী খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। আড়াল থেকে পদ্মজা দেখছে, আর ঠোঁটেও হাসি। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। মোর্শেদ বাড়ি থেকে বের হতেই লতা আনতে বাড়ির পেছনে ছুটে যাবে পদ্মজা।
প্রেমার মাথায় হাত বুলিয়ে হেমলতাকে উদ্দেশ্য করে মোর্শেদ বললেন, হুনলতা, আমার আম্মাদের পাবদা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রানবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন? তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি, বলল পূর্ণা। মোর্শেদ আর চোখে আড়ালে লুকিয়ে থাকা পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকিয়ে পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলে তো থাকবাই। গামছা নিয়ে কলপাড়ে চলে যান তিনি। জন্মদাতার ইঙ্গিত বুঝতে পেরে পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়িতে ছাড়ার আগে মোর্শেদ পদ্মজার কটু কথা শোনান। তখন হেমলতা রেগে গিয়ে জবাব দিতে তর্কাতর্কি করে তিনি বাড়ি ছাড়েন। মোর্শেদ নাকি, বাড়ি ফিরলা কোন দিন? মোর্শেদ গোসল সেরে সকালবেলা মিষ্টি রোদ পোহাচ্ছিলেন। ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হেসে বললেন, আরে মিয়া চাচা, আহেন আহেন, পূর্ণার চেয়ার আইনা দে, খবর কি? পূর্ণা চেয়ার নিয়ে আসে। রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলো আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে খসখসে গলায় ফরমাইশ দিল, এই মাইয়া, যা পান লইয়া আয়। অনেকক্ষণ ধইরা দমদা আটকাইয়া আছে। প্রেমা রান্নাঘর থেইকা পানি এনে দেয়। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বলল, খবর তো ভালোই। তো বাবা, ছেড়িডারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তাছে যখন মেট্রিক পাস করুক। কি কন? মেজোডা না বড়ডা? তোমার বউ তো মরিচের লাহান। কেন বায়ো, রাজি হয় না? তুমি বোঝাও। পাত্র খাঁটি হীরা, বাপ দাদা জমিদার আছে। মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই ওরা। তিনি জানেন পদ্মজার ওপর কোনোরকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দেবে না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ে যখন চায় না ছেড়ি পড়ুক, তাইলে পড়ুক। রশিদ নিরাশ হইয়া তাকিয়া রইল। ভেবেছে মোর্শেদ হয়তো রাজি হইবে। রশিদ এতদিন মেয়ের শ্বশুর বাড়িতে ছিল, এরপর বড় অসুখে পড়ে, তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেনি। আজ একটু আরাম বোধ হইয়ে ছুটে এসেছে অনেক আশা নিয়ে, কিন্তু মোর্শেদের জবানবন্দিতে সে আশাহত হইল। কটমটে গলায় বলল, যুবতী ঘরে রাখুন ভালো না। যখন বংশে কালী পড়ব তখন বুঝবা। হুনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশিদিন ভালো থাকে না। পাপ কাম এদের চারপাশে ঘুরঘুর করে। বেলা থাকতে জামাই ধইরা দেওয়ান লাগে। বুঝছো, তোমার বউরে বোঝাও। পাত্রের অনেক প্রশংসা করল রশিদ। জমিজমা বাড়িঘর সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিল। রশিদ ঘটক যেতেই মোর্শেদ হেমলতার পাশে গিয়ে বসল। পদ্মজার বিয়ে কথা তুলতে ইনিয়ে বিনিয়ে। হেমলতা সাপ নাকচ করে জানিয়ে দিলেন, কিছুতেই এখন মেয়ের বিয়ে দিবে না। আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতেও মানা করে দেয়। শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে এসো। মোর্শেদের তীক্ষ্ণ মেজাজে রান্নাঘর ছেড়ে বেরিয়ে যান তিনি। রগে রগে তার রাগ টগবগ করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, ছেড়ি যখন রূপ দিয়া নটি হইব, তখন আমার ঠ্যাংও পাইব না। এই ছেড়ি মজা বুঝাইব। কথাটা শুনে পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হয়ে আসে মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতা হাতে ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও ততক্ষণ খুব ভালো লাগে। পূর্ণা প্রেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি থেকে চলে যাক।
হেমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত ছড়িয়ে দেয়। তার সহ্য হয় না মোর্শেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ। ভালোটা কখনো বুঝে না, মানুষের কথায় নাচে, সারাক্ষণ একটা বাক্যই যেন জপে, লোকে কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাসে লাইগা ঘরটা ছাইরা লাহারি ঘরে উঠা পড়ো। হেমলতা কিছুই বললেন না।